হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ইতিমধ্যে তোমাদের এইচএসসি 2021 সালের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টটি আমাদের ওয়েবসাইটে অলরেডি প্রকাশ করা হয়েছে। এবার আমাদের রসায়নের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, যেটি আমাদের পরিবেশ রসায়ন, এই অধ্যায় থেকে আমাদের অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়েছে এবং সেই অ্যাসাইনমেন্টে আমাদের শিরোনাম কী হয়েছে? শিরোনাম হচ্ছে গ্যাসের ধর্ম এবং আদর্শ ও বাস্তব গ্যাসসমূহ। এখানে আমাদের কিছু শিকনফল দেওয়া হয়েছে এবং কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করি আপনারা পড়ে ফেলতে পারবেন। এবার আমরা একটু যদি নির্দেশক, দ্যাট মিনস আমাদের যেগুলো কোয়েশ্চেন দেওয়া হয়েছে সেইগুলো নিয়ে এখন আমরা একটু ভালো করে আলোচনা করি। আমাদের ফার্স্ট এখানে বলা হয়েছে যে আমাদের চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রা এবং পরম তাপমাত্রা স্কেলটি আমি ব্যাখ্যা করব। দ্যাট মিনস আমরা এখানে চার্লসের সূত্রতে কীভাবে যে আমাদের পরম তাপমাত্রার কনসেপ্ট আসে সেই কনসেপ্টটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এবং আমাদের খ নাম্বার প্রশ্নে এখানে বলা হয়েছে যে গ্যাসের যে গতিশক্তি গ্যাসের যে গতিতত্ত্বের যে স্বীকার্যসমূহ সেগুলো আমরা উল্লেখ করব। এবং এখানে একটা ম্যাথ দিয়েছে যেটি এসটিপিতে আমার এক অণু কার্বন ডাইঅক্সাইড গ্যাসের গতিশক্তি আমি নির্ণয় করব। সিম্পল, এটা আমি আপনাদেরকে পরে আগামী স্লাইড আমি করে দেখাচ্ছি। এবং 3 নম্বর একটা ম্যাথ দেওয়া হয়েছে এবং এই ম্যাথটির মাধ্যমে আমরা কী বের করব? যেগুলি গ্যাস দেওয়া হয়েছে সেই গ্যাসগুলির মোল ভগ্নাংশ আমি নির্ণয় করব। তো এটি অনেক সহজ ম্যাথ, একটু প্রথমে দেখে একটু কনফিউশন লাগতে পারে যাদের অনেক দিন ধরে কেমিস্ট্রির উপর চর্চা না বা ম্যাথের উপর চর্চা নয়, তাদের ক্ষেত্রে এটি একটু সমস্যা হতে পারে, কিন্তু এটি কিন্তু অনেক সহজ। আর ঘ নম্বর বলা হয়েছে যে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের আমি বৈশিষ্ট্য উল্লেখ করব এবং সেগুলো মোলার যে গ্যাস ধ্রুবক, যেটা আমরা আর দ্বারা প্রকাশ করি, সেটির আমরা কি মানগুলো বা মাত্রাগুলো নির্ণয় করব। তো সেগুলো অনেক সহজভাবে বের করতে পারবো। আচ্ছা, তাহলে আর এগুলো আলোচনা না করে আমি সলিউশনে যাচ্ছি। আচ্ছা, অনেকে হতে পারে যে প্রশ্নগুলো বুঝতে একটু অসুবিধা হতে পারে, যেহেতু ওগুলো অনেক ছোটো করে দেওয়া, তাদের সুবিধার্থে আমি কোয়েশনগুলো আলাদা করে আবার লিখে রেখেছি। তো এগুলো আপনারা ভালো করে পড়তে পারেন। এগুলো এখান থেকে আপনারা আর অবশ্যই অ্যাসাইনমেন্ট যখন সলভ করবেন প্রথমে প্রশ্নটা লিখবেন, তারপর এই প্রশ্নের উত্তরটা অবশ্যই লিখবেন। সেজন্য আপনার সমস্যা না হওয়ার জন্য আমি আলাদা সেটের প্রশ্নগুলো লিখেছি, যাতে আপনার প্রশ্ন তুলতে অবশ্যই কোনো সমস্যা না হয়। আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে আপনারা যদি এই প্রশ্নগুলোর সলিউশনের পিডিএফ চান, দ্যাট মিনস আমি তো এগুলো প্রশ্নগুলো দিয়েছি, এর সাথে এগুলো সলিউশনে পাবেন। তো এগুলো সলিউশন যদি আপনারা চাচ্ছেন পিডিএফ আকারে চান, সেক্ষেত্রে আমার ডেসক্রিপশনে একটা পেজের লিঙ্ক পাবেন, ফেসবুক পেজের লিঙ্ক, ওইটা আপনারা আমাকে একটু নক দিবেন, সেক্ষেত্রে আপনাদেরকে আমি এই পিডিএফটা সেন্ড করে ফেলবো। আমি আসলে পিডিএফ লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিতে পারতেছি না, সেক্ষেত্রে একটু কিছু সমস্যা হবে ইউটিউব থেকে, সেজন্য আসলে আমি কোনো লিঙ্ক প্রোভাইড করছি না। এখানে একটু ফেসবুক পেজের লিঙ্কটা দিচ্ছি, ওইখানে যদি আপনারা আমার পেজে নক দেন, অবশ্যই আপনারা পিডিএফটা পেয়ে যাবেন 24 ঘন্টার মধ্যে। প্রথম উত্তর আমরা দেখে নিই। এটা প্রথম হচ্ছে প্রশ্ন, এরকম প্রশ্ন লিখে উত্তর লিখতে হবে। প্রথমটা আমি প্রশ্ন লিখেছি, পরেগুলো আর প্রশ্ন লিখবো না। তাহলে প্রথমে আমার চার্লসের যে সূত্র, এই সূত্র সম্বন্ধে আমি কিছু লিখতে হবে। আর চার্লসের সূত্র তো আমরা জানি যে কোনো নির্দিষ্ট চাপে কোনো একটা নির্দিষ্ট ভরের আয়তন সেটি গ্যাসের পরম তাপমাত্রার সমানুপাতিক। দ্যাট মিনস V is proportional to T। আর হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে চার্লসের সূত্রকে আমরা আয়তনের সূত্র বলে থাকি, এটা আমাদের জানা থাকা দরকার। আচ্ছা, এগুলো আপনারা অবশ্যই খাতায় লিখবেন। এবং নেক্সট হচ্ছে যে আমাদের সূত্রের যে ডেরিভেশন বা আমাদের কী এক্সপ্লেন করা আছে, এক্সপ্লেনেশনটা আমি এখানে প্রকাশ করেছি। এগুলো আমি আর পরে আর সময় নষ্ট করতে চাচ্ছি না, আপনারা এগুলো পড়ে নেবেন। এবার হচ্ছে যে আমার আগে আর স্লাইডে তো আমি আলোচনা করলাম যে চার্লসের সূত্র সম্পর্কে, কিন্তু আমাদের প্রশ্নে চার্লসের সূত্র চাইনি মেইনলি। আমার মেইনলি চাচ্ছে হচ্ছে চার্লসের সূত্র থেকে কীভাবে আমার পরম তাপমাত্রা যেটা এসেছে সেই কনসেপ্টটা নিয়ে আমি আলোচনা করব। তাহলে সেক্ষেত্রে যে আসলে আগের পেজে যেটি আমার চার্লসের সূত্র দেওয়া আছে সেটা কিন্তু মেন সূত্র নয়, এটা কিন্তু অনুসিদ্ধান্ত। চার্লস কিন্তু মেইনলি এই কথাটাই বলেছিল যে অপরিবর্তিত চাপে কোনো নির্দিষ্ট পরিমাণে গ্যাসের আয়তন বৃদ্ধির হার ওই গ্যাসের উষ্ণতার বৃদ্ধির হারের সমানুপাতিক, এবং 1 ডিগ্রি সেলসিয়াসের উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস গ্যাসটির আয়তন 0 ডিগ্রি সেলসিয়াসের উষ্ণতা ওই গ্যাসের আয়তন, এটা মনে রাখতে 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে আমরা এগুলো একটু গাণিতিক মেলা দেখি। দ্যাট মিনস আমার যে সূত্রটা এখানে বোঝানো হয়েছে যে সাপোজ আমার 0 ডিগ্রি তাপমাত্রায় আমার ভলিউম ধরলাম হচ্ছে V0, আর এখানে বলা হয়েছে যে আমার বৃদ্ধি বা হ্রাসের সাথে 0 ডিগ্রি সেলসিয়াস ওই গ্যাসের আয়তনের আবার এত অংশ করে বৃদ্ধি পাচ্ছে, অংশ বোঝাচ্ছে। তাহলে আমার যদি 1 ডিগ্রি যদি আমি বৃদ্ধি করি, সেক্ষেত্রে V0 তো থাকবেই, এর সাথে যে আরেকটা অংশ যদি বৃদ্ধি পেয়েছে, দ্যাট মিনস V0 সাথে অংশ হচ্ছে 1/273। এখন 1 হচ্ছে, হ্যাঁ, এখন আমি টি তাপমাত্রা যদি ধরি,
টি তাপমাত্রা ইনক্রিজ করলে তখন হবে হচ্ছে V0 প্লাস V0 T 273 এরকম থাকবে। এখন যদি এই টির মান যে কোনো বসাই, আমি যদি 2 বসাই বা 3 বসাই বা 4 বসাই, এখানে সেম 2 3 4 ইত্যাদি বসবে। আরেকটা ভালো কথা, যদি আমি 273 বসাই, 273 বসালে এখানে যে 273 বসে এটা ক্যান্সেল আউট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমার 2V0 আসে। অবশ্যই এটা আমার বলে লাভ না, এখানে আমাদের কিছু এটা নিয়ে লিখতে হবে না। এটা ছিল যে V0 প্লাস V0 T 273। এখন আমি যদি এখানে -27 ডিগ্রি সেলসিয়াস বসাই, সেক্ষেত্রে কী হবে, এখানে তো বসবে -273 ডিগ্রি সেলসিয়াস, সেক্ষেত্রে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, মাইনাসের কারণে V0 মাইনাস V0 চলে যাবে। দ্যাট মিনস এখানে ভলিউম শূন্য চলে আসে। কিন্তু আমরা তো জানি যে ভলিউম কখনোই শূন্য হতে পারে না, আর যেহেতু এটা শূন্য হতে পারে না, তো সেক্ষেত্রে এটা বলতে পারি, একটা ইমাজিনারি বলতে পারি, এটা বাস্তবে এটা হওয়া সম্ভব না। তাহলে এই যেহেতু সম্ভব না, সেটাকে আমি কি বলতেছি, পরম তাপমাত্রা বলতেছি। আচ্ছা, আমি নেক্সট স্লাইডে এটা আরও বিশ্লেষণ করতেছি যে আমার এখানে যা শুধু বলা হয়েছে যে আমার যে এই যে সূত্রটা, এই সূত্রটা কীভাবে এসেছে, ওইটা যে শুধু এক্সপ্লেনেশন এসেছে, আপনারা অবশ্যই এটা লিখে নেবেন। আচ্ছা, তারপর আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। তো এখানে আমার বলা আছে যে পরম স্কেলের যেটি আমি গাণিতিক মাত্রা, সেটি আমার ব্যাখ্যা করছি। আর আমি এমনি প্র্যাকটিক্যালি পেয়েছি যে আমি যদি ধরলাম যে আমার V0 হয়েছে, তাই তো V0 হলে এখানে আমি ক্যালকুলেশন করে বের করেছি যে টি যদি -273 ডিগ্রি সেলসিয়াস হয়, সেক্ষেত্রেই আমার V, দ্যাট মিনস আমার আয়তনটা শূন্য হয়। এখান থেকে বোঝা যাচ্ছে যে টি যদি -73 ডিগ্রি সেলসিয়াস হয়, তখন সেক্ষেত্রে আয়তন শূন্য হয়। দ্যাট মিনস 0 কেলভিন সমান -273 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আমার যদি চাপ স্থির রেখে নির্দিষ্ট বোর্ডের কোনো গ্যাসের তাপমাত্রা যদি হ্রাস করতে করতে যখন আমার এই যে সেলসিয়াস যে -273 ডিগ্রি তাপমাত্রা যখন পৌঁছানো যাবে, তখন থিওরিটিক্যালভাবে গ্যাসের আয়তন কত শূন্য হবে, কিন্তু প্র্যাকটিক্যালভাবে কখনো কি আয়তন শূন্য হতে পারে না। তো সেই জন্য বলছি যে এই তাপমাত্রাকে আমরা কি পরম শূন্য তাপমাত্রা নামে পরিচিত। অবশ্যই আমি যেভাবে আপনাদের স্লাইডে লিখে দিচ্ছি, আপনার পরীক্ষা খাতা ঠিক হুবহু এরকম লিখবেন। যদি এরকম লিখেন, আর এখানে 1 মার্ক কাটারও কেউ চান্স পাবে না। আচ্ছা, এবার আমি এখন নেক্সট স্লাইডে যাচ্ছি না, এখানে আরেকটা কিন্তু আমার গ্রাফ আসবে, যে হ্যাঁ এই গ্রাফটা এখন দেখেন, এই গ্রাফটা অবশ্যই আপনারা ড্র করবেন। সিন্স আমরা এই যে এখানে মানগুলো পেয়েছি, এখানে বলতে পারি যে এই একটা আমার গ্রাফ, আমি গ্রাফ আঁকলাম, এখানে এক্স অক্ষ বরাবর হচ্ছে আমার তাপমাত্রা এবং সেটি কি সেলসিয়াস এককে, এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমার কি ভলিউম, সেটি আমার যা একক এখানে ম্যাটার না। আর আমরা এখানে থিওরিটিক্যালি পেয়েছি কি যে আমার ভি শূন্য কখন হবে, ভি কিন্তু শূন্য হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াসে, কিন্তু আমার 0 ডিগ্রি তাপমাত্রায় সেলসিয়াসে কিন্তু আমার ভি কত, ভি কিন্তু আমার এখানে শূন্য থাকলো না, ভি সেখানে আমি ধরলাম এই অংশ হচ্ছে সাপোজ 273 ডিগ্রি। দ্যাট মিনস এই যতটুকু অংশ আছে সেটাকে আমি কি V0 দ্বারা প্রকাশ করলাম, এটুকু হচ্ছে আমার আদি, আর এখানে হচ্ছে এক্সাক্ট ভলিউম। আর কত ডিগ্রিতে গিয়ে আমাদের ভলিউম শূন্য হয়েছে, -273 ডিগ্রি সেলসিয়াস। দ্যাট মিনস এদিকে যদি আমি পজিটিভ ধরি, এদিকে অবশ্যই নেগেটিভ হবে, তাহলে সেক্ষেত্রে আমি এখানে ইনক্রিজ করলাম আর ধরলাম এ হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। তো এই হচ্ছে আমার কি, এই অংশে আমার ভলিউম কত শূন্য আসছে। তো এটাকে যদি আমি একটু বৃদ্ধি করি, সেক্ষেত্রে গ্রাফটা এরকম আসে যে এখানে অলরেডি দেওয়া হয়েছে। তো আমরা পরীক্ষা হলে এরকম গ্রাফ আঁকবো। তো এই গ্রাফটা আঁকলে আশা করি এখানে যা যা কনসেপ্ট বোঝানো ছিল, সেই সবগুলো কনসেপ্ট এখানে অনেক সহজভাবে তুলে ধরা যাবে। আচ্ছা, এবার আমি যাচ্ছি যে এত সময় তো আমি আলোচনা করলাম যে চার্লসের সূত্র দেখে কিভাবে আমার পরম তাপমাত্রা আসলো। এখন আমার আরেকটা এখানে প্রশ্ন করা হয়েছে যে পরম তাপমাত্রা স্কেলটা নিয়ে বর্ণনা করব, তাহলে সেজন্য আমার কি আবার কিন্তু আলোচনা করতে পরম মাত্রা স্কেলটা কি সেটা নিয়ে। আচ্ছা, এখানে অলরেডি আপনাদের দেওয়া হয়েছে কীভাবে লিখতে হবে। তো এগুলো আসলে আমি পড়ছি না, একটু আগে আপনাদেরকে যেগুলো আমি আলোচনা করেছি এখানে একটু পূর্ণরূপভাবে লিখে দিয়েছি। আর পরীক্ষা হলে আপনার অ্যাসাইনমেন্ট কপিতে ঠিক এরকমভাবে লিখবেন। আর এখন হচ্ছে উষ্ণতা পরম স্কেল, দ্যাট মিনস কেলভিন স্কেল, যেটা এটা নিয়ে কিছু আলোচনা হয়েছে, সেগুলো নিয়ে আসলে আমি আর বেশি ডিসকাস করতেছি না, বিকজ এগুলো করতে গেলে ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। সময় 0 মনে হবে, এই জায়গায় বলেন 0, তারপর এই জায়গায় বলেন 0, ছোটো 0 আর কি, এগুলো কিন্তু আসলে 0 না, এগুলো হচ্ছে ডিগ্রি আর কি। সাপোজ এখানে দেখেন 273 ডিগ্রি সেলসিয়াস, আমি আসলে এখানে উপরে তুলতে পারি না, সেজন্য একটু নিচে পড়ে গেছে। আবার হ্যাঁ, এখানে যেগুলো ডিগ্রি দেখবেন, যেমন 100 ডিগ্রি সেলসিয়াস,
তারপর এখানে কি আছে, হ্যাঁ এখানে টি ডিগ্রি সেলসিয়াস। এগুলো আপনি একটু ভালো করে একটু দেখে নিয়ে, যে এই জায়গায় আমার একটু টাইপিংটা মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, এবার আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। তো এখানে আবার পরম মাত্রা স্কেল সম্পর্কে কিছু বলা আছে, যে আমরা পরম তাপমাত্রাকে আমরা থার্মোডাইনামিক্স মধ্যে যাকে আমরা তাপগতিবিদ্যা তাপমাত্রা বলে থাকি, এটা আপনারা জেনে রাখবেন। আবার এটি একটি স্কেল যেটি বাস্তব তাপমাত্রা থেকে 0 পরম শূন্য হিসাবে নেওয়া যায়। আচ্ছা, এখন পরম শূন্য হলো সেই তাপমাত্রা যেখানে একটি সিস্টেম সর্বনিম্ন সম্ভাব্য শক্তির অবস্থান রয়েছে এবং সেখানে অণুগুলির তাপমাত্রা কাছে আসার সাথে সাথে তাদের গতিবৃদ্ধি শূন্য দিকে নেমে যায়, এবং এটি সর্বনিম্ন তাপমাত্রা যা একটি গ্যাসের থার্মোমিটারে পরিমাণ করতে পারি, এবং এই তাপমাত্রা কোনো বৈদ্যুতিক ডিভাইসের মাধ্যমে কাজ করে না। এই জিনিসটা আমরা মাথায় রাখতে হবে, যদি এগুলো আপনারা বইয়ে পাবেন না, এগুলো আমরা হায়ার স্টাডিজে বই থেকে বের করেছি। এবং এই তাপমাত্রা কোনো জীবন্ত জিনিস বাঁচতে পারে না, এবং সেইগুলো অণুগুলির গতিশক্তি শূন্য বা নগণ্য ধরা যায়। তো আশা করি এগুলো লিখলে আপনাদের হয়ে যাবে। কেউ যদি চিত্র কোনো আনতে পারেন সেক্ষেত্রে আনতে পারেন, সমস্যা না, বা না আনলেও এক্ষেত্রে সমস্যা না, কারণ যেগুলো টিডিএস তোলা সেগুলো অলরেডি আমি তুলে ফেলেছি। এবার আসি আমার 2 নম্বর প্রশ্ন। আমাদের 2 নম্বর প্রশ্নে কিন্তু বলা হয়েছিল যে গ্যাসের গতিশক্তি স্বীকার্য উল্লেখ করব, এবং আরেকটা বলা আছে এসটিপিতে এক অণু কার্বন ডাইঅক্সাইডের গতিশক্তি নির্ণয় করব। আচ্ছা, এখানে আমার গতিশক্তি স্বীকার্য সমূহ সেগুলো দেওয়া হয়েছে, এগুলো আপনার চট করে লিখে ফেলবেন, আমি এগুলো ডিসকাশন করছি না, এখানে বোঝার কিছুই নাই। আর হ্যাঁ, এসটিপিতে এক অণু কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের গতিশক্তি হিসাব। তো বন্ধুরা, এই ম্যাথটা আমি ডাইরেক্ট আমাদের হাজারিনাগ স্যারের বইয়ে এই ম্যাথ সিএনও একটা ছিল, এই ম্যাথটা আমি ডাইরেক্ট বই থেকে তুলেছি, কিন্তু আমাদের এখানে বলা হয়েছে যে এক অণু কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আমি গতিশক্তি হিসাব করব। আর আমি এখানে বইয়ে দেওয়া হয়েছে এখানে এন, দ্যাট মিনস এখানে কিন্তু আসলে গ্রামে 1 গ্রাম দেওয়া হয়েছিল আমাদের বইয়ে, আর আমাদের এখানে অ্যাসাইনমেন্টের প্রশ্ন 1 অণু দেওয়া আছে, দ্যাট মিনস এটা সম্পূর্ণভাবে সত্যি নয়। আমরা অবশ্যই জানি যে 1 অণু CO2 কার্বন ডাইঅক্সাইড থাকে কত, 6.023 ইন্টু 10⁻23টি অণু থাকে। দ্যাট মিনস আমি n হচ্ছে, সো এখানে আমাদের n হচ্ছে 1, আর আমরা অবশ্যই জানি যে মোল n ডিভাইডেড বাই na, তো এখানে n হচ্ছে 1 বা এখানে n হচ্ছে 6.02, দ্যাট মিনস এই অংশটা। তাহলে এই অংশটা জায়গায় এটা হবে এখানে 6.203 ইন্টু 10⁻23, সো 10⁻23। তাহলে সেম জাস্ট আমি 44-এর জায়গায় এই মানটা জাস্ট বসাবো, এই মানটা বসাবো, সেম এইটা কেটে এই মানটা বসাবো, সেক্ষেত্রে আমার আনসারটা কিন্তু এটি আসবে না। আনসারটা দেখুন, ক্যালকুলেট করলে আসে হচ্ছে 5.652 ইন্টু 10⁻21 জুল। আশা করি আপনারা যদি একটু ক্যালকুলেটার চাপেন, আশা করি এই আনসারটাই পাবেন। যদি ভুল হয়ে থাকে আমার একটু সুন্দর দৃষ্টিতে ক্ষমা করে দিবেন। আর এইটুকুই আমাদের এইটুকু জানলেই আমি অনায়াসে আমার ঘ নাম্বার আনসারটা করতে পারবো। তো এবার হচ্ছে আমার ঘ নাম্বার উত্তর বের করবো। আচ্ছা, ঘ নাম্বার প্রশ্ন এখানে আসে নাই, আচ্ছা এখানে আসছে। তো আমার এখানে যা যা ডাটা দেওয়া হয়েছিল সেই ডাটাগুলো আমি যে শুধু চিত্রের মাধ্যমে এখানে প্রকাশ করেছি। এখানে 3টি বিকার দেওয়া হয়েছে, এই 3টি বিকারের আলাদা নিজস্ব চাপ এবং আয়তন আছে, এবং সেগুলো কি হয়েছে, আমি আরেকটা পাত্র নিয়েছি, অবশ্যই পাত্রটা এখানে আসে নাই, মানে আমি করতে পারিনি জায়গা স্বল্পতার জন্য। ওই পাত্রের মধ্যে আমার যে এই যে 3টে বিকার আছে, মিনস এই যে 1টি 2টি 3টি ওই পাত্রের মধ্যে কি এই 3টি ঢালা হলো। ঢালা হওয়ার পর যে এখানে যে পাত্রের যে ভলিউম, সে আয়তনটা 1 লিটার থাকে। তো 1 লিটার থাকা সত্ত্বেও আমার যে 3টি যে আমি অ্যাড করলাম, মানে দ্যাট মিনস কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড এবং মিথেন গ্যাস, 3টি কিন্তু আলাদা একটি আংশিক চাপ এখানে সৃষ্টি হয়। আর আমাদের এখানে প্রশ্ন বলা হয়েছে যে আমাদের যে প্রতি গ্যাস আছে, মানে দ্যাট মিনস কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং মিথেন গ্যাস, এই 3টির কি আমার মোল ফ্র্যাকশন মানে মোল ভগ্নাংশ বের করতে হবে। তাহলে আমরা তো অবশ্যই জানি যে, আচ্ছা এটা চলে যাক, আমার প্রথমে কি করতে হবে, প্রথমে আমার কী হবে যে এই যে আমার পাত্র আছে, পাত্রের মধ্যে যে আমাদের যে 3টি পাত্রের যে আমাদের গ্যাসসমূহ আছে, সেই গ্যাসসমূহর এই পাত্রের মধ্যে ওদের আংশিক চাপটা কত, সেই আংশিক চাপটা আমি বের করতে পারবো কি ডাল্টনের ফর্মুলা অনুসারে। তো ডাল্টনের ফর্মুলা অনুসারে আমি যে 3টি আংশিক চাপ বের করতে পারবো, এই 3টি আংশিক চাপ যদি আমি যোগ করি, সেক্ষেত্রে আমার এই যে আমাদের বিকার থাকবে বা যে মোট আয়তন যে মোট থাকবে, সেটাতে আমি মোট চাপটা বের করতে পারবো। আর আমরা অবশ্যই আরেকটার কনসেপ্ট হিসাবে জানি যে আংশিক চাপ সমান আমার যে মোট ভগ্নাংশ গুণ মোট চাপ, এটা আশা করি আমরা সবাই জানি।
তো এখান থেকে আমি এই মোট ভগ্নাংশকে এক সাইডে রেখে আংশিক চাপটা ওই পাশে নিলেই আমি অনায়াসে কিন্তু আমি কি মোট ভগ্নাংশ প্রত্যেকটি গ্যাসে কিন্তু আমি মোট ভগ্নাংশ অনায়াসে বের করতে পারতেছি। তাহলে আশা করি আপনাদের এই কনসেপ্টটা বোঝাতে পেরেছি। এবার আমি আপনাদেরকে সলিউশন নিয়েছি যেটা কীভাবে করবো, অলরেডি আমি খাতা করে রেখেছি, কেন এগুলো যে আমি এখন আপনাদেরকে করে দিতে চাই সেক্ষেত্রে অনেক সময় চলে যাবে। সেক্ষেত্রে আমরা প্রথমে সবগুলো ডাটা লিখে ফেললাম যে আমাদের কার্বন ডাইঅক্সাইডের কত আংশিক কার্বন ডাইঅক্সাইডের চাপ কত, তারপর আয়তন কত, তারপর আমার নাইট্রোজেন ডাইঅক্সাইড সবগুলো এখানে রেখেছি। এর পাশাপাশি আমি বয়েলের সূত্র অ্যাপ্লাই করে আমি কি তিনটারই আমি আংশিক চাপটা বের করে ফেলেছি। এরপরে কী করেছি, আমার তিনটি যে আংশিক চাপ পেয়েছি, তিনটি আংশিক চাপের যোগফলই হচ্ছে আমার এই বিকারের মোট চাপ। তো মোট চাপটা অবশ্যই বের করতে পেরেছি। আর আপনাদের একটু আগে যে দেখেছেন মোট ভগ্নাংশ কীভাবে এনেছি, আংশিক চাপ ডিভাইডেড মোট চাপ কীভাবে, ওই কনসেপ্টটা অ্যাপ্লাই করি। তারপর এই যে ফর্মুলাটা পেলাম, এই ফর্মুলাটা যা শুধু তিনটি যে গ্যাস আছে সেই গ্যাসগুলো অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে আমি প্রদত্ত আনসারগুলো পেয়ে গেলাম। আশা করি আপনারা এগুলো বুঝতে পেরেছেন। এবার আমার সর্বশেষ যেটি ছিল 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন বলা হয়েছিল যে আমাদের আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য উল্লেখ করব এবং আমাদের মলার যে ধ্রুবক আছে আর সেটির মানগুলো আমি নির্ণয় করবো। এখানে আমার 3টি বা 4টি ইউনিট আছে, সেগুলোর মান বের করবো। আর হ্যাঁ, এগুলা কিন্তু বোঝার কিছু নাই যে আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য কী এবং বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য কী, সেগুলো আপনারা লিখতে পারবেন। আর আমি এটা গুহ স্যারের বই থেকে এনেছি, কেন গুহ স্যারের বই এগুলো বিশ্লেষণ করে খুব ভালো করে লেখা, সেজন্য ওনার বই থেকে আমি ডেট লিখেছি। আমি আবার খাতায় লিখে বা টাইপ করতে অনেক সময় লাগতো, সেজন্য সময় বাঁচানোর জন্য আপনাদেরকে এবং তাড়াতাড়ি আনসার প্রোভাইড করার জন্যই আমি বলতে গেলে এই উদ্যোগটি নেওয়া। দেখুন গুহ স্যার থেকে এখানে সব ইনফরমেশন নেওয়া। এবার যে আদর্শ গ্যাসের যেগুলো ফর্মুলা, সিমিলারলি বাস্তব গ্যাসের ক্ষেত্রে এরকম ফর্মুলা বা এসব ডেসক্রিপশন আমি গুহ স্যারের বই থেকেই নিয়েছি। আর ভালো কথা এই চিত্রটা আপনাদের দিতে হবে না, এখানে শুধু বইয়ে ছিল বলে এখানে চলে এসেছে। এবং আমাদের নেক্সট হাফে যে প্রশ্ন বলা হয়েছিল যে আমাদের মোলার গ্যাস ধ্রুবক আর এরগুলো মানগুলো বের করবো। তো ফার্স্ট অফ অল যে মোলার গ্যাস যে ধ্রুবকের মাত্রা, সেগুলো একটু ডেসক্রিপশন লিখবো যে কীভাবে আসছে মোলার ধ্রুবক। এগুলো অলরেডি এখানে দেওয়া হয়েছে, এগুলো নিয়ে আমি আলোচনা করছি না। এবং আমার যে এসআই ইউনিট, সিজিএস ইউনিট এবং আরও ইউনিটে যেগুলো ছিল সেগুলো আমি নেক্সট স্লাইড দেখাচ্ছি। দেখেন সিজিএস পদ্ধতি আর এর মান কীভাবে বের করতে হয় সেগুলো, এবং আরেকটা আছে যে লিটার বায়ুচাপে আর এর মান কীভাবে বের করতে হয় এবং এসআই ইউনিটে কীভাবে আর এর মান, সেগুলো এখানে আমি অলরেডি দিয়ে ফেলেছি। তো এগুলো লাস্টের উত্তর যেগুলো আপনারা দেখতেছেন সবগুলো কিন্তু গুহ স্যারের বই থেকে নেওয়া। তো এই জন্য আপনারা ওইখান থেকেও লিখতে পারেন। অবশ্যই আপনাদের কাছে গুহ স্যারের বই না থাকলে আমার স্লাইড তো আছেই। তাহলে আজকের ক্লাসে এতটুকু ছিল। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।